শুভেন্দু অধিকারী এতদিন যেটার ভয় করছিল ঠিক সেটাই করলো পশ্চিমবঙ্গ পুলিশ। বিজেপি নেতারা এবং শুভেন্দু অধিকারী এতদিন ঠাকুর ভাঙার জন্য মুসলমানদেরকে দায়ী করত, মুসলমানদের নামে মিথ্যা প্রচার করত। এবার সেই ঠাকুর ভাঙা কেসে 4 বিজেপি নেতাকে পুলিশ গ্রেপ্তার করতেই শুভেন্দু অধিকারী এখন মহা বিপদে পড়ে গেছে। বিজেপি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে গোটা পশ্চিমবাংলাতে যেভাবে বর্বরতা চালাচ্ছে বিজেপি, এবং শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। ও চুরি করে জিতেছে, তাই কিনা পিতলের বাংলা করতে পারলো না, সোনার বাংলা তো দূরের কথা। যে দলের নেতাকর্মীরাই এখন নিজেদের দলনেতাকে প্রকাশ্যে চোর বলছেন, সেখানে বাকিদের আর কি বলার বাকি থাকে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে যা ঘটছে সেটা সাধারণ কোনো রাজনৈতিক ঝড় না, এটা একটা দলের ভেতর থেকে ভেঙে পড়ার শব্দ। বিপাকে পড়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শুভেন্দু। ককরোচ পার্টির আন্দোলনে ভারত উত্তাল, নরেন্দ্র মোদীর পদত্যাগ এখন মাত্র সময়ের ব্যাপার। খেলা কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় এই খবর লক্ষ্য করেছেন যে এই শেখ হাসিনা এইখানে আসার কারণেই সে যে একটা কুপা, এই কুপায় দর্শক শুভেন্দু অধিকারী আবার নিজেই বিপদে পড়ে গিয়েছেন। তার বিরুদ্ধে মন্দির ভাঙ্গার অপরাধে মামলা, রীতিমতো ফেসে গিয়েছেন হিন্দুদের কাছেও। হিন্দুদের কাছে হিরো হতে চেয়েছিল, আর সেজন্যই কুরবানি বন্ধ এবং ঈদের নামাজ বন্ধ এবং কট্টর হিন্দুত্ববাদী হওয়ার জন্য মসজিদগুলা ভেঙে দিচ্ছিল, মাদ্রাসাগুলা ভেঙে দিচ্ছিল। কিন্তু হিন্দুরাই এবার খেপে রয়েছে, তার উপরে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে খেপে রয়েছে এবং অনেক মন্দিরও নাকি সে গোপনে ভেঙে ফেলেছে, আর সেজন্যই তার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। অধিকারী এতদিন ঠাকুর ভাঙার জন্য মুসলমানদেরকে দায়ী করত, মুসলমানদের নামে মিথ্যা প্রচার করত। এবার সেই ঠাকুর ভাঙা কেসে 4 বিজেপি নেতাকে পুলিশ গ্রেপ্তার করতেই শুভেন্দু অধিকারী এখন মহা বিপদে পড়ে গেছে। শুভেন্দু এবং বিজেপি নেতারা এতদিন মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য, মুসলমানদেরকে ফাঁসানোর জন্য মুসলমানদের নামে মিথ্যা প্রচার করেছিল। কিন্তু এবারে পুলিশ 4 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করতেই শুভেন্দু এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে ঠাকুর ভাঙার কারণে 4 বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করার পর শুভেন্দু অধিকারী এখন কত বড় বিপদে পড়ে গেছে। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। বন্ধুরা, পুরুলিয়ায় হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর, গ্রেপ্তার 4 জন বিজেপি কর্মী। এখন শুভেন্দু অধিকারী কিছু বলছে না। ও এরা বিজেপির কর্মী বলে শুভেন্দু অধিকারী চুপচাপ আছে। শুভেন্দু শুধু রাজনীতির স্বার্থ লাভের জন্য ধর্মকে টেনে নিয়ে আসে। বিজেপি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে গোটা পশ্চিমবাংলাতে যেভাবে বর্বরতা চালাচ্ছে বিজেপি, এবং তার সঙ্গে পুলিশ অবৈধভাবে সবাইকে অ্যারেস্ট করছে, হ্যান্ডকাপ লাগিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, যেগুলো আইন বিরোধী এবং মানবাধিকার বিরোধী, তার বিরুদ্ধে যেভাবে করছে, তার বিরুদ্ধে আমরা সোমবার দিন মামলা ফাইল করছি আদালতে। যে মাননীয় স্পিকার যেভাবে অবৈধভাবে যে অপোজিশন লিডার অ্যাপয়েন্টমেন্ট করেছে, তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাচ্ছি। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। ও চুরি করে জিতেছে, তাই কিনা পিতলের বাংলা করতে পারলো না, সোনার বাংলা তো দূরের কথা। যে দলের নেতাকর্মীরাই এখন নিজেদের দলনেতাকে প্রকাশ্যে চোর বলছেন, সেখানে বাকিদের আর কি বলার বাকি থাকে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে যা ঘটছে সেটা সাধারণ কোনো রাজনৈতিক ঝড় না, এটা একটা দলের ভেতর থেকে ভেঙে পড়ার শব্দ। বিজেপির নিজের নেতা পদত্যাগ করছেন, নিজের কর্মীরা প্রকাশ্যে গোপন তথ্য ফাঁস করছেন, আর যে হিন্দু ভোট ব্যাংককে পুঁজি করে শুভেন্দু অধিকারী ক্ষমতার সিঁড়ি বানিয়েছিলেন, আজ সেই হিন্দুরাই তাকে প্রতারক বলে রাস্তায় নামছেন। আমার পকেটে যদি 20,000 টাকা নিয়ে রোজ ঘুরে ফুর্তি করতাম, আমি মোদিকে চাইতাম। যদি আমার কাছে নেই তো 1 টাকা, ওই জন্য আমি চাচ্ছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কি ঘটলো যে পরিস্থিতি এত দ্রুত এই জায়গায় এসে পৌঁছালো? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। নির্বাচনের আগে বিজেপির প্রচারের কেন্দ্রবিন্দু ছিল একটাই স্লোগান, লক্ষ্মীর ভান্ডারের দিন শেষ, এবার আসবে অন্নপূর্ণা ভান্ডার। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারে যেখানে মাসে 1500 টাকা দেওয়া হয়, সেখানে শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3000 টাকা পৌঁছে যাবে, কিচ্ছু করতে হবে না, ঘরে বসে পেয়ে যাবেন। এটাই ছিল ভোটের মূল মন্ত্র। কিন্তু নির্বাচনের পর বাস্তবতা এসে দাঁড়ালো সম্পূর্ণ উল্টো দিকে। যখন বাংলার গ্রামে গঞ্জে হিন্দু মা বোনেরা সেই 3000 টাকার আশায় লাইনে দাঁড়ালেন, তখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো 12 পাতার একটি ফর্ম, একটি বিশাল জটিল আমলাতান্ত্রিক দলিল, যা দেখে রীতিমতো মাথা ঘুরে যাচ্ছে সাধারণ মানুষের।
আর এখানেই শুধু বিষয়টা প্রতিশ্রুতি ভঙ্গের সীমাবদ্ধ থাকছে না, এটা এখন একটা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন তুলছে। মুড়ি ভোটের আগে ঝালমুড়ি আলা কাছে ঝালমুড়িকে সেই ঝালমুড়ি আলা পেটে লাথি মেরে তুলে দিল। এরকম আমাদের চাই না, সরকার চাই না। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম মাত্র এক পাতা, অত্যন্ত সহজ, একজন স্বল্প শিক্ষিত মহিলাও সেটা পূরণ করতে পারেন। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এই 12 পাতার ফর্মে যা যা চাওয়া হচ্ছে তার তালিকা দেখলে যে কোনো সচেতন মানুষের ভ্রু কুঁচকে যাবে। আবেদনকারী মহিলার পূর্ণাঙ্গ আধার তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণী, ব্যাংকে কত টাকা জমা আছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব, স্বামীর সম্পূর্ণ পরিচয়পত্র, সন্তানদের জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা, এমনকি নাতি নাতনি থাকলে তাদেরও তথ্য, অর্থাৎ গোটা পরিবারের 3 প্রজন্মের ব্যক্তিগত আর্থিক এবং বায়োমেট্রিক তথ্য একসাথে চাওয়া হচ্ছে মাত্র 3000 টাকার জন্য। এবার একটু থামুন, ভাবুন, মাত্র 3000 টাকার বিনিময়ে একজন মহিলা কেন তার গোটা পরিবারের এত গোপন ও সংবেদনশীল তথ্য কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দেবেন? বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন, হ্যাঁ, এটা সুপরিকল্পিত। শুভেন্দু অধিকারী এবং তার দল খুব ভালো করেই জানেন যে বাংলার গ্রামাঞ্চলের অধিকাংশ মহিলা এত জটিল ফর্ম পূরণ করতে পারবেন না। ফর্ম পূরণ না হলে আবেদন হবে না, আবেদন না হলে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। অর্থাৎ একটা মাস্টার স্ট্রোক। প্রতিশ্রুতিও দেওয়া হলো, আবার কৌশলে টাকা দেওয়ার দায় থেকেও বেরিয়ে যাওয়া গেল। আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি এটা শুরু থেকেই পরিকল্পিত? সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এই ক্ষোভ আসছে বিজেপির নিজের ভোটারদের কাছ থেকে। যে হিন্দু মা বোনেরা পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন, আজ তারাই প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে বলছেন, আমরা মূর্খ, আমরা একটা অক্ষরও লিখতে জানি না। এই 12 পাতার ফর্ম কে পূরণ করবে? এর থেকে ওই 1500 টাকাই ভালো ছিল। এই একটা লাইনে পুরো রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ার সংকেত আছে। কারণ এরা শুধু হতাশ না, এরা প্রতারিত বোধ করছেন। আর প্রতারিত ভোটার রাজনীতির সবচেয়ে বিপজ্জনক শক্তি। ভোটের আগে 3000 টাকার লোভ দেখিয়ে আসলে তাদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা সাধারণ মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। কোনো আগাম নোটিশ ছাড়া, কোনো সতর্কবার্তা ছাড়া রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ফুটপাতের হকারদের দোকান ঘুরিয়ে দেওয়া হলো। হাজার হাজার পরিবার যারা 30 বছর ধরে এই ছোট ছোট দোকানের উপর নির্ভর করে সংসার চালাতেন, এক রাতে তারা পথে বসলেন। দমদম থেকে শিয়ালদহ সর্বোচ্চ একই চিত্র। ভাঙা দোকানের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কাঁদছেন বৃদ্ধ বাবা মা। অসুস্থ স্বজনদের ওষুধের খরচ, বাচ্চার স্কুলের মাইনে সব বন্ধ হয়ে গেছে এক মুহূর্তে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, ভোটের আগে এই একই হকারদের কাছে গিয়ে ঝালমুড়ি খেয়ে ফটো তুলেছিলেন নেতারা। সেই ঝালমুড়ি বিক্রেতার দোকানই এখন বুলডোজারের নিচে। একজন হকার প্রকাশ্যে বলছেন, আমার পকেটে যদি 20,000 টাকা থাকতো, রোজ ঘুরে ফুর্তি করতাম, তাহলে মোদিকে চাইতাম, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। ওনার 3000 টাকার ভিক্ষা আমরা চাই না, আমরা শুধু খেটে খাওয়ার অধিকার চাই। এই কথাগুলো শুনলে বোঝা যায় ক্ষোভ এখন আর কোনো দলীয় ফ্রেমে আটকে নেই, এটা এখন জীবন জীবিকার প্রশ্ন। কিন্তু এরপর যে তথ্যটা সামনে এসেছে সেটা আরো বেশি চাঞ্চল্যকর। পরিস্থিতি এতটাই খারাপ যে বিজেপির নিজের অন্দরমহলে আগুন লেগেছে। একজন বিজেপি নেতা প্রকাশ্যে দল থেকে পদত্যাগ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে দলের নেতৃত্ব সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে এবং এই প্রতারণার অংশ হয়ে থাকা তার পক্ষে সম্ভব না। শুধু তাই না, বিজেপির নিজের কর্মীরাই এখন অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে ভেতরের গোপন তথ্য ফাঁস করছেন। তারা জানাচ্ছেন এই পুরো স্কিমটাই শুরু থেকে একটা শোপিস ছিল, বাস্তবায়নের কোনো প্রকৃত পরিকল্পনা কখনোই ছিল না। একজন বিজেপি কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে যা বলেছেন সেটা শুনলে বোঝা যায় দলের ভেতরের পরিস্থিতি কতটা খারাপ। তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে মাফিয়া বলেছেন। তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বলেছেন 15 তারিখের মধ্যে লিখিত উত্তর চাই, না পেলে সব প্রকাশ্যে আনা হবে। এটা কোনো বিরোধী দলের আক্রমণ না, এটা নিজের ঘরের আগুন। আর নিজের ঘরে যখন আগুন লাগে সেটা বাইরের আগুনের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এরপর সামনে আসে আরো একটা মাত্রা, যেটা এই পুরো ঘটনাকে আরো জটিল করে তুলেছে। বিজেপি দীর্ঘদিন ধরে একটা ইস্যু নিয়ে রাজনীতি করেছে, রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করতে হবে, এই দাবি তুলে তারা হিন্দু ভোট ব্যাংক সংহত করেছে। কিন্তু এখন একটা মজার ব্যাপার ঘটেছে, কলকাতা পুলিশ সেই একই যুক্তিতে রাস্তায় পূজা করাও আটকে দিয়েছে। আইনের চোখে দুটোই একই। পাবলিক প্লেসে ধর্মীয় অনুষ্ঠান একটা বন্ধ করলে অন্যটাও বন্ধ হবে, এটা আইনগতভাবে সম্পূর্ণ যৌক্তিক। কিন্তু রাজনৈতিকভাবে এটা বিজেপির জন্য একটা বিশাল বুমেরাং। কারণ এখন সেই হিন্দু ভোটাররাই প্রশ্ন করছেন, আপনারা তো বলেছিলেন হিন্দুদের অধিকার রক্ষা করবেন, তাহলে আমাদের পূজাই বন্ধ হয়ে গেল কিভাবে? এটা একটা ক্লাসিক রাজনৈতিক ফাঁদ, যেটা বিজেপি নিজেই নিজের জন্য তৈরি করেছে। মুসলিমদের বিরুদ্ধে আইন আনতে গিয়ে সেই আইনের আঘাত এখন নিজেদের ভোটারদেরই উপর পড়ছে। আপনি হলে এই পরিস্থিতিকে কিভাবে দেখতেন? খবর পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তর থেকে নাকি কড়া বার্তা এসেছে, দ্রুত এই ক্ষোভ প্রমোশন করতে না পারলে দলের বড় ক্ষতি হয়ে যাবে। এটা তাৎপর্যপূর্ণ কারণ
কেন্দ্রীয় নেতৃত্ব যখন কোনো রাজ্য নেতাকে এরকম সতর্কবার্তা দেয় তখন বুঝতে হয় সেই নেতার ক্ষমতার ভিত গুরুতরভাবে নড়ে গেছে। বিজেপির রাজনৈতিক ইতিহাসে একটা প্যাটার্ন আছে, যখন কোনো রাজ্য নেতা দায় হয়ে দাঁড়ান তখন কেন্দ্র নীরবে তাকে সরিয়ে দেয়। বসন্ত সেনার মতো, যশবন্ত সিনহার মতো দলের স্বার্থে ব্যক্তিকে বলি দেওয়ার ব্যাপারে বিজেপি কখনো দ্বিধা করেনি। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কি সেই একই প্রক্রিয়া শুরু হয়ে গেছে? হকার উচ্ছেদের ব্যাপারটা শুধু ফুটপাত পরিষ্কারের বিষয় না, এর পেছনে একটা বড় অর্থনৈতিক প্রশ্ন আছে। ছোট হকারদের সরিয়ে দিলে সেই জায়গায় কাদের ব্যবসা আসবে? বড় কর্পোরেট চেইন, মল, সংগঠিত রিটেইল, এদের জন্য কি রাস্তা পরিষ্কার করা হচ্ছে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? সরকার কি ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে, নাকি এটা নিছক প্রশাসনিক ব্যর্থতা? আপনার বিশ্লেষণ কমেন্টে খেলা জানান। কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় এই খবর লক্ষ্য করেছেন। সম্প্রতি, একেবারে অতি সম্প্রতি, ভারতের একজন বিচারপতি, সূর্যকান্ত তার নাম, তিনি ভারতের জেনজিদেরকে তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। ঠিক যেরকম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন পালিয়ে ভারতে চলে গেছেন, তিনি যেরকম ছাত্রদেরকে, তারপরে আমাদের জেনজিদেরকে রাজাকারের বাচ্চার সাথে তুলনা করেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এরপরে তো ঘটনা যা ঘটবার ঘটে গেল। বিক্ষোভের প্রবল ঢেউয়ে তিনি ভাসতে 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 চলে গেলেন ওপারে। ওপারে যেও ঠিক ভারতেও তিনি এরকম কুপা লাগিয়ে দিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে যে এই শেখ হাসিনা এইখানে আসার কারণেই, সে যে একটা কুপা, এই কুপা এখানে আসার কারণেই এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। নইলে ভারতের মতো একটি দেশে সেখানকার বিচারপতি কেন সে দেশের জেনজিদেরকে তেলাপোকা বলে সম্বোধন করবেন? সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো। তার আগে এই আমাদের বাংলাদেশে একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি কি জঘন্য কুৎসিত একটি মন্তব্য করেছেন জনগণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে। সেই বিষয়ে দুটি কথা না বললে এদের মুখে এরা হয়তো লাগাম দিবে না, কখনোই এরা এদের মুখে লাগাম দিবে না। তারপরেও আমাদের এদের এই মুখ থেকে যে দুর্গন্ধময় কথাগুলো বের হয়, এর জন্য আমাদের প্রতিবাদ জানানো দরকার। আপনারা জানেন, এই গত 40 দিনের ব্যবধানে বিদ্যুতের দাম আবার বৃদ্ধি পেয়েছে। জুন থেকেই সেটি কার্যকর, 1 জুন থেকে কিন্তু এটা অলরেডি কার্যকর হয়ে গেছে। এর আগে এপ্রিলে একবার দাম বাড়ানো হলো জ্বালানি তেলের, সমস্ত প্রকার জ্বালানি তেলের। সেখানে বিগত সময়ের সবচেয়ে রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়েছিল এপ্রিল মাসে, মাথায় রাখবেন। কিন্তু 40 দিনের ব্যবধানে আবার এই গত বুধবারে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে, এবং এবারও সর্বোচ্চ পর্যায়ের, রেকর্ড পর্যায়ের। এখন বিদ্যুতের দাম যে বাড়ানো হয়েছে, এইটা সরকারের বছরে 14,200 কোটি টাকা অতিরিক্ত ইনকাম হবে, যে পরিমাণ বাড়ানো হয়েছে। এবং গ্রাহক পর্যায়ে আমরা যারা ব্যবহার করি, প্রতি ইউনিট। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে এই সকল আপডেট ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।